কুসুমপুর গ্রামে মতি তার স্ত্রী কমলার সাথে বাস করত। মতির ছোট্ট একটা কলা বাগান ছিল। কলা বাগানের মাধ্যমে সে তার সংসার চালাতো। তার কলা বাগানের পাশে তার প্রতিবেশী নিতেশেরও একটা কলার বাগান ছিল। আরে নিতেশ দাদা, তোমার বাগানে তো ভালোই ফলন হয়েছে দেখছি। কত তাড়াতাড়ি কলা গাছগুলো বড় হয়ে গেল। আর আমার বাগানটাতে দেখো, কলা গাছগুলো এখনো কত ছোট। তুমি তোমার বাগানে কি কি সার দাও গো? আমি আমার বাগানে যা দিই তা তো কিছুতেই মতিকে বলা যাবে না, তাহলে আমি অনেক বিপদে পড়ে যাব। কই, আমি তো আমার বাগানে তেমন বিশেষ কোনো সার দিই না গো দাদা। আমি তোমার মতো সামান্য সার দিই আর অনেক পরিচর্যা করি, তাই আমার ফলন ভালো হয়েছে। তুমিও বেশি যত্ন করো, দেখবে তোমারও ফলন অনেক ভালো হবে। আমি তো সারাটা দিন এই বাগানেই পড়ে থেকে গাছগুলো পরিচর্যা নেই, তবু যে কেন তোমার মতো আমার ভালো ফলন হয় না। আসলে নিতেশ তার বাগানে বিশেষ এক ধরনের কীটনাশক ব্যবহার করত, যার ফলে তার গাছগুলো দ্রুত বড় হয়। আর মতি নিজে পরিশ্রম করে তার গাছগুলোর যত্ন নিত, তাই তার গাছগুলো প্রাকৃতিক নিয়মেই ধীরে ধীরে বড় হতো। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তাদের দুজনের বাগানই কলা দিয়ে ভরে যায়। তারা দুজনেই তাদের কলা বাগান থেকে কলা বিক্রি করতে শুরু করে। নিতেশের কলাগুলো ছিল অনেক ভালো মানের, আর মতির কলাগুলো ছিল একদম ছোট। মতির থেকে আমার কলাগুলো কত বড়! এখন তো সবাই আমার থেকেই কলা নেবে। মতির কলা দেখে সবাই না নিয়ে চলে যাবে। এত কলা বিক্রি করে আমি তো অনেক বড়লোক হয়ে যাব। তারা দুজনে পাশাপাশি বসে কলা বিক্রি করত। প্রথম দিন নিতেশের অনেক লাভ হয়। এদিকে মতি মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কে গো, এভাবে মন খারাপ করে আছো কেন? আর এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? কি আর বলবো গিন্নি, আমার থেকে কলা কেউ কিনতে চায় না। নিতেশ দাদার কলাগুলো বড় বড় হওয়ায় সবাই তার থেকেই কলা কেনে। এদিকে নিতেশের কলা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ে। গ্রামে হইচই পড়ে যায়। সবাই নিতেশের ওপর খুব ক্ষেপে যায় আর রেগে মেগে নিতেশকে বাজার থেকে তুলে দেয়। এরপর থেকে সবাই মতির থেকে কলা কেনে। মতির কলা দেখতে ছোট হলেও তার পুষ্টি গুণাগুণ অনেক ভালো ছিল। তার কলাগুলো খেতে অনেক সুস্বাদু ছিল। এভাবেই 2 থেকে 1 দিন চলে যায়। মতির সংসারও বেশ ভালোই চলছিল। অন্যদিকে মতির এত উন্নতি দেখে দেশের হিংসে হচ্ছিল। আমি থাকতে তোমার এত সুখ বেশি দিন কপালে থাকবে না। আমাকে সবাই বাজার থেকে তুলে দিয়েছে, তো আমি তোমাকেও বাজারে বসতে দিব না। নিতেশ এসব কথা বলে দুষ্টু পরিকল্পনা করতে থাকে। আর রাত হলে সে নিতেশের বাগানে গিয়ে সব কলা গাছ কেটে দিয়ে আসে। পরের দিন সকালে কমল আর মতি যখন তাদের বাগান থেকে কলা তুলতে যায়, এ কি গো, আমাদের বাগানের এই অবস্থা কে করলো? কে এত বড় সর্বনাশ করলো আমাদের? ঈশ্বর, আমাদের সুখ কি কারো সহ্য হয় না? কেন কেন আমাদের সাথে বারবার খারাপ হয়? গিন্নি, তুমি এভাবে কেঁদো না। আমাদের এত বড় ক্ষতি যে করেছে, ঈশ্বর তাকে নিশ্চয়ই শাস্তি দেবে। পর সেখানে নিতেশ চলে আসে। হে কি দাদা, তোমাদের বাগানের এই অবস্থা কি করে হলো? জানি না গো দাদা, তবে যেই কাজ করেছে তার কখনো ভালো হবে না। মতি ও কমলা কষ্ট পেয়ে অনেক কাঁদতে থাকে। আর নিতেশ তাদের মিথ্যে সহানুভূতি দেখিয়ে মনে মনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর মতি অন্যান্য গ্রামে গ্রামে গিয়ে তার কলা বিক্রি করতে থাকে। এভাবেই তাদের 2 পরিবারের দিন কাটছিল। ওগো, ঘরে যে আর কোনো খাবার নেই, এবার আমাদের কি হবে? আমাদের কি না খেয়ে মরতে হবে এবার? তুমি কোনো চিন্তা করো না গিন্নি। আমি আমি বনে গিয়ে দেখি, যদি কোনো ফলমূল পাই তাহলে তাই দিয়ে আজকের দিনটা কাটিয়ে দেব। কাল থেকে না হয় অন্য কাজ খুঁজবো। এরপর মতি ফল আনার জন্য বনে যায়। সে সারা বন খোঁজে, কিন্তু কোথাও কোনো ফল পায় না। ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়ে। তখনই সে পথ দিয়ে এক ভৈরবী মাতা যাচ্ছিল। আর সে মতিকে এমন ক্লান্ত অবস্থায় দেখে মতির কাছে আসে। কি হয়েছে কি বাছা তোর? তোকে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? কি আর বলবো মাতা, আমার যে সব শেষ হয়ে গেছে। ঘরেও আর কোনো খাবার নেই, তাই বনে একটু ফল খুঁজতে এসেছিলাম, কিন্তু তাও পেলাম না। কি হয়েছে তোর, বল আমাকে। এরপর মতি ভৈরবী মাকে সব কথা খুলে বলে। সব শুনে ভৈরবী মা বলে, তুই কোনো চিন্তা করিস না বাছা, তোর সব সমস্যা একদম দূর হয়ে যাবে, দেখিস। কিন্তু কিভাবে মাতা? আমি কি করব কিছুতেই তো বুঝতে পারছি না। এরপর ভৈরবী মা তার ঝোলা থেকে একটি পুটলি বের করে আর তা মতিকে দিয়ে বলে, এই নে বাছা, এর মধ্যে অনেকগুলো জাদুই কলা গাছের বীজ রয়েছে, যা তোর জীবন একেবারে বদলে দেবে। নে ধর, আর বাড়িতে গিয়েই এগুলো তোর বাগানে ছিটিয়ে দিবি। এরপর মতি বাড়িতে এসে তার স্ত্রী কমলাকে সব কথা খুলে বলে। আর দুজনে একসাথে গিয়ে ওই জাদুই কলা গাছের বীজগুলো
বাগানে ছিটিয়ে দিয়ে আবার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে যখন তারা আবার কলা বাগানে যায়, তখন কলা বাগানের দৃশ্য দেখে তারা তো ভীষণ অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি গিন্নি? আমি আবার কোন স্বপ্ন দেখছি না তো? এক রাতেই বীজ থেকে কলা গাছগুলো এত বড় বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ গো, আমিও তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। ওই ভৈরবী মা তাহলে সত্যি জাদুর বীজ দিয়েছেন। কলা গাছে কিনা কলা ধরার বদলে সোনার মোহর ধরে ধরে আছে। এ কি আজব ব্যাপার! আমি আজ পর্যন্ত এমন ঘটনা কোনো দিনও দেখিনি। কলা গাছে কিনা সোনার মোহর! তুমি ঠিকই বলেছো গিন্নি। তবে এবার আর আমাদের কোনো কষ্ট থাকবে না। এই সোনার মোহরের সাহায্যে আমরা অনেক বড় লোক হয়ে যাবো গো। দেখো দেখো, একটা গাছে কলার মতো করে কতগুলো মোহর ধরে আছে। আমার তো দেখে খুব খুশি লাগছে। হ্যাঁ গো গিন্নি, ঈশ্বর তবে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ওই ভৈরবী মাতাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। মতি আর কমলা সোনার মোহরের সাহায্যে অনেক বড়লোক হয়ে যায়। তারা গরিবদেরও সোনার মোহর দিয়ে সাহায্য করত। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আর অন্যদিকে বাজে গুণ সম্পন্ন কলা বিক্রি করার কারণে নীতেশকে একদম গ্রাম থেকে বের করে দেওয়া হয়। মা পূজা, মা পূজা, তুই কি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস মা? হ্যাঁ হ্যাঁ মা, আমি তো স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছি। কেন গো মা, তুমি কি আমাকে কিছু বলবে? আসলে মা, আমি যে আজ কিছু রান্না করিনি রে। ঘরে যে চাল ডাল কিছু নেই, তাই তুই এখন কি খেয়ে স্কুলে যাবি বল? সেটা ভেবে যে আমি বেশ চিন্তিত ছিলাম। তুমি এত চিন্তা করো না তো মা, আমি না হয় আজকে দিনটা না খেয়ে স্কুলে গেলাম। তাছাড়া আমি তো সকালবেলা উঠে মুড়ি খেয়েছি, তাতেই আমার হবে। তার থেকে বরং তুমি রান্না করে রেখো, আমি বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে মজা করে তোমার হাতে রান্না খাবো। আমি জানতাম রে মা, তুই এভাবেই বলবি। সত্যি তোর মতো মেয়ে আমি অনেক ভাগ্য করে পেয়েছি। এত অভাবের সংসারেও তোর কখনো কোনো আবদার নেই। হয়েছে মা হয়েছে, এবার আর আমার তো প্রশংসা করতে হবে না। এবার আমি আসি গো। কথা বলে পূজা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। পূজা তার মা মিনতির সঙ্গে পলাশপুর গ্রামে বসবাস করত। ও বাবা, এই রীতা আর বিনা রোজ রোজ দেরি করে স্কুলে যায়। কতদিন বলি সময় মতো এসে আমার জন্য রাস্তা অপেক্ষা করবি, কিন্তু না, শেষমেশ কিনা আমাকে ওদের জন্য অপেক্ষা করতে হয়, আর না হলে ওদের বাড়ি গিয়ে ডেকে আনতে হয়। রীতা, এই রীতা, তাড়াতাড়ি বেরিয়ে আয়, স্কুলে যেতে যে দেরি হয়ে যাচ্ছে। পূজা যখন রীতার বাড়ির সামনে গিয়ে রীতাকে এভাবে ডাকছিল, তখন বাড়ি থেকে রীতা বেরিয়ে আসে। এরপর একইভাবে তারা বিনাকে ডাকে। এরপর তারা তিনজন একসঙ্গে স্কুলে যায়। আসলে পূজা, রীতা, বিনা ছিল তিন বান্ধবী। কে রে পূজা, তোর পায়ের জুতোগুলো তো ভারী সুন্দর, আমাকে একটু দিবি? আমি একটু পায়ে দিয়ে তোকে দিয়ে দেব। দে না রে, বললাম তো তোকে দিয়ে দেব। এই জুতাগুলো আমাকে আমার মামা দিয়েছে, সুন্দর খুব, তাই না বল? তবে এই নে, একটু পরে আমাকে দিয়ে দিবি তুই, কেমন? এরপর পূজা রীতাকে জুতোগুলো দেয়। ও মা পূজা, জুতোগুলো তো বেশ সুন্দর, আমার পায়ে বেশ মানিয়েছে, এগুলো আমি নিয়ে নেব। সে কি কথা বিনা, তুই আমার জুতোগুলো নিয়ে নিলে আমি কি পরবো? আমার জুতো আমাকে দিয়ে দে বলছে। না না, আমি কিছুতেই তোকে দেব না, তুই বরং আমার পুরনো জুতোগুলো নে। আর শোন, বেশি কথা বললে কিন্তু তোকে একদম কামড়ে দেবো। বলে দিলাম, বাঁচতে চাইলে চলে যা। বিনার এমন কথা শুনে পূজা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসছিল। দিন পূজা যখন একা একাই বাড়ি ফিরছিল, তখন বিনা আর রীতা তার পথ আটকায়। রে পূজা, তুই এখন আমাদের সঙ্গে কেন স্কুলে যাস না বলতো? আমি এখন থেকে তোদের সাথে আর কোথাও যাব না। তোরা খুব পচা, তোরা খুব দুষ্টুমি করিস। আমি এখন থেকে একা একাই যাব। আব্বা, এই রীতা দেখ দেখ, ওর মুখে একদম কথার বলি ফুটেছে। চল তো রীতা, চল। এই খবরদার, খবরদার বলছি, তোর আমাকে একদম ধরবি না, তাহলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। কি করবি রে? হ্যাঁ, কি করবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সব কথা বলে রীতা আর বিনা পূজাকে জোরে ধাক্কা দেয়। পূজা ছোট্ট ছোট্ট তিনটি কলা গাছের উপর পড়ে যায়। ও মা, কলা গাছের চারা তিনটে তো ভারী সুন্দর দেখতে। এই রীতা,
দেখ দেখ, ওই দুটো চারা দেখতে ভারী সুন্দর, তাই না? আর একটা চারা গাছটা দেখছি মরা। চল চল, আমরা বরং ভালো দুটো চারা গাছকে বাড়িতে নিয়ে যাই। সব কথা বলে বিনা আর রিতা ভালো কলা গাছের চারা দুটো নিয়ে বাড়িতে চলে যায়। আজ তুই মরা বলে ওরা তোকে অবহেলা করে চলে গেল, তাতে কি হয়েছে? আমি তোকে বাড়িতে নিয়ে যাব আর তোকে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে জীবিত করে তুলবো, তুই দেখিস। এই কথা বলে পূজা সে মরা কলা গাছের চারাটা নিয়ে বাড়িতে ফিরে আসে। সে বাড়ির সামনে কলা গাছটি রোপণ করে। পর থেকে পূজা রোজ রোজ কলা গাছে জল দিত। রে মা, এভাবে জল দিলে কি আর এই মরা গাছটা জীবিত হবে বল? আমি দেখো মা, আমি একদিন না একদিন ঠিক এই মরা গাছটাকে জীবিত করে তুলবো। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় মা। কথা বলে পূজা আবারও কলা গাছে জল দিতে থাকে। এভাবেই দিন কাটছিল। পূজার কথা সত্যি হয়ে কলা গাছটা জীবিত হয়ে যায়। আর কলা গাছটা অনেক বড় হয়ে যায়। অন্যদিকে বিনা আর রিতার কলা গাছটাও অনেক বড় হয়ে যায়। এভাবেই দিন কাটছিল। কি যে ভালো লাগছে, সবকিছু একদম আমার ইচ্ছে মতোই হচ্ছে। আমার তিন কলা গাছে ওই তিন কন্যার কাছে আছে। ওই গাছে একবার শুধু সোনার কলা ধরুক, তাহলে আমি ওগুলো নিয়ে অনেক শক্তিশালী হয়ে যাব। কি মজা, কি মজা! এসব কথা ভেবে রাক্ষসী অনেক হাসতে থাকে। আসলে ওই তিন কলা গাছ ছিল এই রাক্ষসীর তিন কলা গাছে তিনটে সোনার কলা ধরবে। আর সেই কলা রাক্ষসী একবার হাতে পেলে খুশি অনেক শক্তিশালী হয়ে যাবে। একদিন সত্যি সত্যি তিন কন্যার তিন কলা গাছে সোনার কলা ধরে। সব দেখে তো রিতা, বিনা, পূজা ভীষণ অবাক হয়ে যায়। ও মা, এসব আমি আবার কি দেখছি? কলা গাছে একটা সোনার কলা ধরেছে। এবার তো আমি এই কলা বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। এক্ষুনি আমি এই সোনার কলাটা নিয়ে নেব। কথা বলে বিনা লোভে পড়ে যেই না সোনার কলাটা ছিঁড়েছে, একে রাক্ষসী, আমাকে আমাকে মেরো না রাক্ষসী, মেরো না আমাকে। না রে না, আমি তো তোকে মারবো না রে, মারবো না। তা বলছি কি, তুই তোর হাতে ওই সোনার কলাটা আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। তাহলে তার বিনিময়ে আমি তোকে অনেক সোনার মোহর দেব। রাক্ষসীর এমন কথা শুনে বিনার চোখ লোভে একদম চকচক করে ওঠে। আর বিনা অনেক সোনার মোহরের জন্য সোনার কলাটা রাক্ষসীকে দিয়ে দেয়। এভাবে রাক্ষসী রিতাকেও লোভ দেখিয়ে তার কাছ থেকে সোনার কলা নেয়। এরপর রাক্ষসী পূজার কাছে যায় আর গিয়ে একইভাবে তার কাছ থেকেও সোনার কলা চায়। না রাক্ষসী, আমি তোকে কিছুতেই সোনার কলা দেব না। আমি জানি তুই ঠিক কোনো দুষ্ট কাজ করবি। এই দিয়ে দে বলছি। তোর গাছের ওই কলাটা যে আসল শক্তিশালী সোনার কলা, দিয়ে দে বলছি। ওই সোনার কলা আমাকে না দিলে আমি কিন্তু তোকে মেরে ফেলবো। খুশি এসব কথা বলার পরেও পূজা তার কোনো কথাই শোনে না। এরপর রাক্ষসী রেগে যেই না পূজাকে মারতে যাবে, তখনই সেখানে একটা পরী আসে। আরা শয়তান রাক্ষসী, তুই ওই মেয়েকে কিছুতেই মারবি না। পূজা, তুমি ওই গাছের সোনার কলাটি আমাকে দিয়ে দাও। ওই সোনার কলা রাক্ষসী হাতে পেলে যে ও অনেক শক্তিশালী হয়ে যাবে আর সবকিছু ধ্বংস করে দেবে। আর তোমার গাছের কলাতে যে রাক্ষসীর প্রাণ ভোমরা আছে। পরীর কথা শুনে পূজা পরীকে কলাটি দেয় আর পরী তার জাদু বলে কলাটি আগুনে পুড়িয়ে দিতেই রাক্ষসী ভস্ম হয়ে যায়। তার সাথে সাথে রিতা ও বিনা সোনার মোহরগুলো অদৃশ্য হয়ে যায়। এরপর পূজা আর পরী অনেক খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ ছোট মেয়ে, আজ তুমি লোভ করনি বলেই রাক্ষসী ধ্বংস হয়ে গেল। এরপর পরী পূজাকে অনেকগুলো সোনার মোহর উপহার দিয়ে সেখান থেকে চলে যায়। আরে আরে সুন্দরী, তুমি এভাবে যাচ্ছ কোথায়? আবার হাতে দেখছি বাজারের ব্যাগও আছে। তা বলি, আমাকে বললেই তো আমি তোমার সব কাজ করে দিতাম। বলো, আমি তো তোমার সব কাজ করার জন্য চাতক পাখির মতো চেয়ে আছি। রাঘব দাদা, আপনি কি না আবারও আমার পথ আটকে দাঁড়িয়েছেন? আপনাকে আমি কতবার নিষেধ করেছি যে কখনো আপনি আমার পথ আটকে দাঁড়াবেন না। আপনি যে আমার স্বামীর বন্ধু আর আমার দাদার মতো, আপনি আমার দাদার মতো। আপনাকে যে আমি অনেক শ্রদ্ধা করি, তাই দয়া করে আপনি আমাকে আর কুনজরে দেখবেন না।
এসব কথা বলে অনিতা রাঘবের পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। অনিতা অনাথ একটা বউ। অনিতার বাবা মা বেঁচে নেই, আর বিয়ের কয়েক মাসের মধ্যেই অনিতার স্বামী মারা যায়। বেচারি অনিতা এতটাই হতভাগী যে সে তার কোনো আপনজনকে ধরে রাখতে পারেনি। হে ঈশ্বর, লোকের কোনো জোরে আমার আর সহ্য হয় না। তুই কেন কেন আমাকে এমন কঠিন জীবন দিলে? আমি যে এমন জীবন চাই না। তুমি তুমি আমাকে তুলে নাও ঈশ্বর, তুলে নাও। এসব কথা বলে অনিতা পুকুর ঘাটে বসে কাঁদছিল। এই পুকুরটাই হলো অনিতার স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্পদ। আর অনেক কষ্টে অনিতা নদী থেকে 3টি মাছ ধরে এনে সে পুকুরে ছেড়েছে। একে কে বন্ধু, তুমি এভাবে কাঁদছো কেন? আর তুমি এসব কিসব কথা বলছো বলো তো? এভাবে তুমি মরতে চেও না গো। তুমি মরলে আমাদের কি হবে বন্ধু বলো? সেটাই তো কথা। আমার মতো অনাথ বউয়ের আপনজন বলতে তোরাই 3 মাছ। তোদের কথা ভাবলে যে আমি নিজের কষ্টগুলো ভুলে যাই রে। যাই হোক, আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি রে। সেই সকাল থেকে তো আমি তোদেরকে কোনো খাবার দিতে পারিনি। আহা বন্ধু, তুমি সব সময় আমাদের খাবার নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? তুমি যে একলা মানুষ, সংসারের সব দায়িত্ব তোমার নিজেকে সামলাতে হয়। একা একাই সব কাজ করো তুমি, তার উপর আমাদের জন্য খাবার কিনতে তোমার অনেক ব্যয় হয়। আমার আর কি সংসার বন্ধু বলো? 3 মাছ ও অনাথ বউ, এই তো আমার ছোট্ট সংসার। আমার সংসারের সদস্য বলতে তো তোরাই 3 মাছ, তাই না? যাকে আমার যে ঘরে অনেক কাজ পড়ে আছে, এবার যে আমাকে ঘরে ফিরতে হবে। এরপর অনিতা মাছগুলোকে খাবার দেয়, আর ঠিক তখনই সেখানে রাঘব চলে আসে। আহা সুন্দরী, তুমি একা একা এত কষ্ট করে এত কাজ কেন করো বলো তো? আমি তোমাকে কতবার করে বলেছি, চলো আমরা বিয়ে করে নেই, তোমাকে আমি রানীর মতো সুখে রাখবো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। চুপ করো রাঘব দাদা, চুপ করো দয়া করে। তুমি আমাকে কি রানী করে রাখবে? হ্যাঁ, তুমি তো নিজে একটা ভিখারি। মোড়লের চামচাগিরি করে খাও তুমি। তুমি আবার আমার সামনে এসব বড় বড় কথা বলছো? পথ ছাড়ো, পথ ছাড়ো বলছি আমার। এসব কথা বলে অনিতা সেখান থেকে চলে যায়, আর রাঘবও মুখ কালো করে সেখান থেকে চলে যায়। তবে রাঘব কিছুতেই অনিতার পিছু ছাড়ছিল না। সে সবসময় অনিতার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করত। এবার তো মনে হচ্ছে আমাদের একটা ব্যবস্থা করতে হবে। বন্ধু যে অনেক বিপদে আছে। তুই একদম ঠিক কথা বলেছিস রে লাল মাছ। বন্ধু আমাদেরকে নিয়ে কত চিন্তা ভাবনা করে, অথচ আমরা বন্ধুকে নিয়ে একটুও ভাবি না। আমরা তো চাইলে বন্ধুকে সাহায্য করতে পারি বল। 3 মাছ যখন এভাবে কথা বলছিল, ঠিক তখনই পুকুর ঘাটে রাঘব চলে আসে, আর সে 3 মাছের এমন কথা শুনতে পায়। কি কাণ্ড, 3 রঙের মাছ! আবার তো দেখছি এই 3 রঙের মাছ কথাও বলছে। তবে নিশ্চয়ই এই মাছগুলো জাদুই মাছ, আর এই মাছ দিয়ে আমি আমার ভাগ্য বদলাবো। অনিতা, তুমি আমাকে মোড়লের চামচা বলেছিলে তাই না? তবে এবার আমি ওই মোড়লের থেকেও বেশি ধনী হব। আর আমি নাকি তোমাকে রানী করে রাখতে পারবো না। এবার আমি ধনী হয়ে অনিতাকে দেখাবো। আরে আরে 3 মাছ, তোমরা কি এমন পরিকল্পনা করছো বলো তো? আমি তো তোমাদের সব পরিকল্পনাই শুনে ফেলেছি। আর এবার যদি আমি তোদের ব্যাপারে গ্রামের সবাইকে সব কথা বলে দেই, তবে তোদের কি হবে সেটা কি তোরা বুঝতে পারছিস? না না দাদা, দয়া করে তুমি এসব কথা কাউকে বলো না। তবে যে সত্যি সত্যি আমাদের কপালে দুঃখ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাউকে আমি কিচ্ছু বলবো না। তবে তোমাদেরকে আমার সব কথা শুনতে হবে, আর আমি যখন যা চাইবো সেটা দিতে হবে। তবে আমি তোমাদের কথা গোপন রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা তোমার সব কথাই রাজি। বলো তুমি কি চাও? আমি খুব ভালো করেই বুঝতে পারছি তোমরা হলে জাদুই মাছ, তাই তোমরা আমায় এত সোনার মুদ্রা দাও যে আমি সোনার মুদ্রা বিক্রি করে সুন্দর বাড়ি বানাতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি তোমায় দিচ্ছি সোনার মুদ্রা। তবুও তুমি আমাদের ব্যাপারে কাউকে কিছু বলো না। এসব কথা বলে সোনালী মাছ জাদু করে 1 হাড়ি সোনার মোহর দেয়। এরপর রাঘব সেই সোনার মুদ্রাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, আর কয়েকদিনের মধ্যেই রাঘব একটা বড় বাড়ি বানায়। কি কাণ্ড, কদিন আগেই তো এখানে রাঘব দাদার পুরনো কুড়িঘর ছিল, তবে হঠাৎ করে এত বড় বাড়ি কোথা থেকে এলো? আর তাছাড়া কে বানালো এই বাড়ি? আরে আরে অনিতা যে, হা করে দেখছো কি? এটা হচ্ছে আমার বাড়ি। তুমি তো খুব বলেছিলে আমি নাকি মোড়লের চামচাগিরি করে খাই। এবার দেখলে তো আমি কত বড় বাড়ি বানিয়েছি, আর এই বাড়িতেই আমি তোমাকে রানী করে নিয়ে আসবো। চুপ করো রাঘব দাদা, তুমি শুধু বড় বাড়ি কেন, তাজমহল বানালেও
আমি তোমাকে বিয়ে করব না। এসব কথা আমাকে আর বলবি না তুমি, যত সব। এসব কথা বলে রেগে অনিতা সেখান থেকে চলে যায়। আর রাঘব হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে যায়। আর বেশ কিছুদিন পর রাঘব আবারও সেই 3 মাছের কাছে আসে। 3 মাছ, কোথায় কোথায় তোমরা? তাড়াতাড়ি তোমরা ভেসে ওঠো, তোমাদের 3 জনকে আমার যে ভীষণ দরকার। আবার কি সাহায্য চাই তোমার? সেদিন তো তোমাকে 1 হাঁড়ি সোনার মুদ্রা দিয়েছি, তবে আর কত? তোমার লোভ তো দেখছি দিন দিন বেড়ে চলেছে। চুপ কর শয়তান মাছ, বেশি কথা বলছিস, ভুলে যাস না তোরা কিন্তু বিপদে আছিস। আর আমি যদি মুখ খুলি তবে কিন্তু তোরা মহা বিপদে পড়বি। তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমাকে 1 হাঁড়ি সোনার মোহর দে। রাঘবের কথা শুনে নীল মাছের মুখ বন্ধ হয়ে যায়। তখনই নীল মাছ আবারও জাদু করে 1 হাঁড়ি সোনার মোহর নিয়ে আসে। রাঘব হাঁড়ি ভর্তি সোনার মুদ্রা নিয়ে সেখান থেকে চলে যায়। আর অনিতা আড়াল থেকে সবটা দেখে ফেলে। তো রাঘব সেখান থেকে চলে যাওয়ার পরপরই অনিতা সেখানে চলে আসে। এসব আমি কি দেখছি কি 3 মাস? তোরা কিনা জাদু শক্তি প্রাপ্ত, কিন্তু তোরা কিনা তোদের জাদু শক্তি ওই খারাপ আর লোভী লোকটার জন্য ব্যয় করছিস। ও তো শয়তান আর দুশ্চরিত্রা একটা লোক, সেটা কি তোরা জানিস না? তার সাথে রবিও বটে। ওই লোকটা তো আমাদের ভয় দেখিয়ে বারবার আমাদের কাছ থেকে সোনা নিচ্ছে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। তবে কিনা এবার ওই শয়তান রাঘব তোদের সাথে এমন জুলুম করছে, তারা ওই শয়তান রাঘবকে আমি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি। এরপর অনিতা আর 3 মাছ মিলে একটা পরিকল্পনা করে। আর বেশ কিছুদিন পর রাঘব আবারও সোনা নিতে সেই 3 মাছের কাছে আসে। আরে তুমি তুমি এসেছো? তা বলছি এতদিন পর তুমি কেন এসেছো? তোমার জন্য তো আমরা অনেক মূল্যবান সম্পদ রেখেছি গো। মূল্যবান সম্পদ বলে ভুল হবে, এটা তো তোমার জন্য পুরস্কার। কি গো, তুমি নেবে না পুরস্কার? সে কি বলছিস? তবে আর দেরি করছিস কেন? দে দে আমার পুরস্কার। আমি যে আজ মূল্যবান কিছুর জন্যই এখানে এসেছি। এরপর 3 মাছ তাদের মুখ থেকে আগুনের হলকা বের করে রাঘবের শরীরে দেয়। সে আগুনে পুড়ে রাঘব সেখানেই মারা যায়। যাক, শয়তান রাঘব এবার তবে ওর লোভের শাস্তি পেয়েছে। আজ আমার বুদ্ধিমতো সোনা না দিয়ে আগুন দিবি, সেটা যে ওই শয়তান রাঘব বুঝতেই পারেনি রে। নয়তো যে বেটা রাঘব নির্ঘাত পালিয়ে যেত, জানিস? থাক বন্ধু, লোভী শাস্তি পেয়েছে, আর ভালো মানুষ যে এবার পুরস্কার পাবে। এরপর 3 মাছ জাদু করে 3 হাঁড়ি সোনার মোহর দেয়। আর সেই 3 হাঁড়ি সোনার মোহরের সাহায্যে অনিতার সুন্দর দিন শুরু হয়। হ্যাঁ গো মিনতি পিসি, তুমি সেই কবে আমার কাছ থেকে টাকা নিয়ে এসেছো? তা কি তোমার খেয়াল আছে বলো তো? তুমি আর কবে আমাকে টাকাগুলো দেবে শুনি? বাবু, তোমার মেসোমশাইয়ের চিকিৎসার জন্য নিয়েছিলাম টাকা, খরচ করিয়ে চিকিৎসা করালাম, কিন্তু তোমার মেসোমশাই তো আর বাঁচলই না। তার উপর আমি তো আবার বুড়ো মানুষ, নিচের ঘরের কাজকর্মই ঠিক মতো করতে পারি না। আবার কাজকর্ম করে তোমার টাকা শোধ করবো কি করে বলো তো? আমি ঠিক জানতাম তুমি এমন কিছু একটাই বলবে, আর তাই তো আমি দলিল সঙ্গে করে নিয়ে এসেছি। এবার দাও দাও টিপসই, আর এই বাড়ি ছেড়ে দাও। বাবা, দয়া করে তুমি এমন জুলুম করো না বাবা। এই বুড়ো বয়সে বাড়ি ছাড়লে তো আমাকে রাস্তায় কি রাত কাটাতে হবে। দয়া করে তুমি এমনটা করো না। সে যা ইচ্ছে তুমি তাই করো, কিন্তু আমি তো আর দাতা নই যে এমনি এমনি এতগুলো টাকা তোমাকে ছেড়ে দেবো। তাই কথা না বাড়িয়ে দ্রুত টিপসইটা দিয়ে দাও তো। বিনোদের কথায় বাধ্য হয়ে মিনতি টিপসই দিয়ে দেয়। আর এসব দৃশ্য দূর থেকে 4 বোন অদ্রিজা, বিনা, মিতা ও পূজা দেখতে পায়। 4 কন্যা অনাথ ছিল, বাবা মাকে হারিয়েছে অনেক বছর আগে। কি গো বটে, তুমি হঠাৎ থমকে গেলে কেন? তোমার আবার কি হলো? এই এই মেজদি, সেজদি, বড়দির চোখ থেকে জল গড়াচ্ছে কেন রে? তোমরা সবাই এমন চুপ করে আছো কেন? বলো না, বলো না আমাকে কি হয়েছে? দিনেশ কাকুর জুলুম দেখছিলাম, আর এই জুলুম দেখলে যে আমার চোখে জল চলে আসে। দিদি, এটা কি আর নতুন কোনো ব্যাপার নাকি? দিনেশ কাকু তো সব সময় এমন জোর জুলুম করে, আর এভাবেই মানুষের সম্পদ দখল করে। হ্যাঁ, আর দিনেশ কাকুর এমন জোর জুলুমের জন্যই তো আজ আমাদের এমন অবস্থা। তুমি আবার কিসব বলছো গো বটে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আর তাছাড়া কি এমন অতীত তোমার মনে পড়লো, সেটা তুমি আমাকে বলো দেখি। শুনবি শুনবি সেই নির্মম অতীতের কথা?
তবে শোন, আজ থেকে 10 বছর আগের কথা। তুই তখন 2 বছরের শিশু। মা তখন হঠাৎ করেই মারা যায়, আর সেইবার অনাবৃষ্টির কারণে প্রচুর খরা হয়। বাবা, ও বাবা, কাল থেকে না খেয়ে আছি, বড্ড কষ্ট হচ্ছে বাবা। বোনরা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে বাবা। বাবা, ও বাবা, তুমি একটু খাবারের ব্যবস্থা করো না বাবা। আমার এসব কথা শুনে বাবা গম্ভীর মুখে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সন্ধ্যার সময় বাবা চাল ডাল আরো অনেক সবজি নিয়ে বাড়িতে ফিরে আসে, আর আমি তা মনের সুখে রান্না করি। এরপর থেকে আমাদের আর কখনোই না খেয়ে থাকতে হয়নি। কিন্তু কিন্তু হঠাৎই একদিন, হরিশ দাদা, বলছি আর কতদিন? টাকা দেওয়ার ভয়ে তুমি তো দেখছি আমার সামনেই পড়ছো না। কিন্তু আমিও যে নাছোড় বান্দা, আমি তো এমনি এমনি টাকাগুলো ছেড়ে দেব না। তাই আমি দলিল তৈরি করে নিয়ে এসেছি। এবার তুমি একটা টিপসই দিয়ে আমায় উদ্ধার করো দেখি। দিনেশ কাকুর এসব কথা শুনে বাবা বাধ্য হয়ে এক পর্যায়ে টিপসই দিয়ে দেয়, আর তখনই বাবা ধপাস করে মাটিতে পড়ে যায়। আর দিনেশ কাকু সেই দিকে খেয়াল না করে সেখান থেকে চলে যায়। এভাবে সেদিন আমাদের সর্বনাশ হয়েছিল রে। বাবাকে সেদিন হারানোর পর আমি তো ওদেরকে নিয়ে পথে নেমেছিলাম। শয়তান দিনেশ কাকু কিনা আমাদেরও ছাড়েনি। তবে বড়দি, এই দিনেশ কাকুকে সাহায্য করার একটা ব্যবস্থা করতেই হবে। সে তো নিশ্চয়ই, আমি তো এতদিন থেকে মনে প্রাণে সেটাই চেয়ে এসেছি। তবে এখনো যে প্রতিশোধ নেওয়ার সময় হয়নি। যাই হোক, চল চল, দেরি হয়ে যাচ্ছে। জঙ্গলে যাব, কাঠ কাটবো, তবেই না বাজারে যেতে পারবো। এরপর চার কন্যা জঙ্গলের ভেতরে যায়, আর জঙ্গলে পৌঁছতেই তারা দেখে এক জাদুকর্ণী মাটিতে পড়ে ধড়ফড় করে কাঁপছে। আর তার পাশেই একটা স্বচ্ছ হাঁড়িতে সুন্দর একটা সোনালী মাছ সাঁতার কাটছে। এ কি, আপনার আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? এ মা, কি সর্বনাশ! আপনার মুখ দিয়ে এভাবে ফেনাই বা কেন ছড়ছে? কি হলো কি? দয়া করে কথা বলুন, কথা বলুন আপনি। অদ্রিজা এভাবে কথা বললেও জাদুকর্ণীর কথা বলার মতো কোনো শক্তি ছিল না। এরপর জাদুকর্ণীর মুখ থেকে আরো ফেনা পড়তে থাকে, আর ফেনা পড়তে পড়তে এক পর্যায়ে জাদুকর্ণী মারা যায়। আর ঠিক তখনই সোনালী মাছটা কথা বলে ওঠে। যাক বাবা, তবে যাক, লোভী তার পাপে শাস্তি পেয়েছি। আসলে আমি পরীর সোনালী মাছ ছিলাম গো। ওই শয়তান জাদুকর্ণী পরীকে ভৎস করে দিয়ে আমাকে তার দখলে নিতে চেয়েছিল। কারণ আমি যে জাদু শক্তি প্রাপ্ত সোনালী মাছ, আমি যে সোনার মুদ্রা দিতে পারি। তবে এই দুষ্ট জাদুকর্ণী জানতো না যে যদি কেউ আমাকে নিতে চায় তবে আমার পাত্র ছুটি তার মৃত্যু হবে। সে কি গো, এই কাহিনী বুঝি? তবে তো দেখছি তুমি ভারী ভয়ঙ্কর। তা বলছি, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে একটা লোভীকে ধ্বংস করার জন্য? কেন কেন পারবো না? আমি তো সব করতে পারি। আগে তো আমাকে তোমরা বলো, কি করেছিল ওই লোভী? আর আমি বা তোমাদেরকে কিভাবে সাহায্য করব? লোভীদের শাস্তি দিতে চেয়ে আমার বড্ড ভালো লাগে। দিদি দিদি, এবার তুই বল না সোনালী মাছকে সবটা। এই সোনালী মাছে আমাদের সাহায্য করতে চাইছে। তবে আর দেরি কিসের রে বড়দি, বল, বলে ফেল। এটাই যে উত্তম সময় রে দিদি। এরপর অদ্রিজা সব কথা সেই সোনালী মাছটিকে খুলে বলে, আর সব কথা শুনে সোনালী মাছ ভীষণ রেগে যায়। এরপর চার কন্যা ও মাছ মিলে পরিকল্পনা করতে থাকে, আর তারপরে চার কন্যা মাছটিকে নিয়ে বাড়িতে চলে যায়। এর ঠিক 2 দিন পরেই এই যে দিনেশ কাকু, এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আসলে কাকু, তুমি তো আমাদের সব সম্পত্তি নিয়ে নিয়েছো বলো, তাহলে এবারে মূল্যবান সম্পত্তিটা আমি তোমায় কেনই বা দেব না বলো? আমার হাতে যে এই সোনালী মাছটা দেখতে পাচ্ছো, এটা একটা জাদুই মাছ গো। আরে আরে, সত্যি কি চার কন্যার মাছটা জাদুই মাছ? তাও আবার দেখছি কেমন সোনালী মাছ। আর এই মাছটাও তো দেখছি মুখ দিয়ে কেমন সোনা বের করছে। না, এই মাছ তো আমার চাই। কে গো কাকু, তুমি অত কে ভাবছো বলো তো? এই মাছটা চাইলেই তুমি কিনতে পারো, তবে আর তোমাকে মুখ ফিরে চাইতে হবে না। এই মাছটা যে রোজ রোজ সোনার মুদ্রা দিয়ে তোমার ধন সম্পদ আরো বাড়িয়ে দেবে। কিনবে তো তুমি এই মাছ? কিনবো না মানে? তোরা শুধু একবার বল, কত টাকা দিলে তোরা এই মাছটা আমাকে দিয়ে দিবি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ নাকি 5 লাখ বলতো? তোমার সব সম্পত্তি দিলে
তুমি পেয়ে যাবে আমাদের হাতে থাকা এই সোনালী মাছ। আর কাকু, দলিল আমরা সাথে করেই নিয়ে এসেছি। এবার শুধু তুমি টিপসই দিয়ে এই মাছটা নেবে, বুঝেছো গো? তবে তুমি ভেবো না কাকু, তুমি যা সম্পদ আমাদের দেবে তার চেয়ে বেশি সম্পদ এই সোনালী মাছ তোমাকে দেবে। অদ্রিজার এমন কথা শুনে দিনেশের ভীষণ লোভ হয়, আর দিনেশ খুশি হয়ে দলিলে টিপসই দিয়ে দেয়। আর সে লোভে পড়ে পাত্রটা হাতে নেয়। ঠিক তখনই দিনেশের শরীর কাঁপতে শুরু করে। অমনি অদ্রিজা মাছের পাত্রটা তার হাতে নিয়ে নেয়, আর দিনেশ ধপাস করে মাটিতে পড়ে যায়। আর তার মুখ দিয়ে ফেনা পড়তে পড়তে সে সেখানেই মারা যায়। এভাবেই চার কন্যা তাদের প্রতিশোধ নেয়, আর সোনালী মাছটিও তারা পেয়ে যায়।